আজকের গল্প শুনছেন পিঞ্জর। নার্সারির সেই মায়ের আঁচল ধরা ছোট্ট দীপা আজ আর ছোট্টটি নেই। এখন সে 22 বছরের তন্নি। জীবনের রামধনু রং মাখবে বলে উদগ্রীব। ফর্সা গায়ের রং, টিকালো নাক, টানা টানা চোখ, ভরাট বুক, এক ঢাল কালো মেঘের মতো পিছন ছাপিয়ে যাওয়া চুল, হাত পা কোমর সুগঠিত। আর ওর শরীরের বিশেষত্ব হলো ওর সবথেকে সুন্দর শরীর, সুন্দর মুখ, যা যে কোনো বয়সী পুরুষের মনে ধরে যাবে। আজ ওর মানসিক শারীরিক সব রকম পরিবর্তন হয়েছে, শুধু অপরিবর্তিত রয়ে গেছে শুধু বৃষ্টির প্রতি ওর অদ্ভুত আবেগ। সেদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল, ট্রেন থেকে আমোদপুর স্টেশনে নেমেই বুঝল বৃষ্টি আসছে। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে ছুটল। ফিসফিসিয়ে বলতে থাকে, ও বৃষ্টি, এখন আসিস না, অন্তত ঘরে পৌঁছতে দে। রাস্তায় এরকমভাবে ভিজলে খারাপ দেখাবে। কিন্তু না, অবাধ্য, সে কোনো কথাই শুনল না। অনেকক্ষণ সংযত থাকার চেষ্টা করলো, কিন্তু না, আর পারল না। একটু কিনারে সরে গিয়ে মন প্রাণ খুলে ভিজল। সেও সেদিন অযোধ্যারায় ঝরল। উফ! আর বৃষ্টির জলে সে আকণ্ঠ পান করলো অমৃতের মতো। একটা বেগুনি তাঁতের শাড়ি, তার সাথে ম্যাচিং ব্লাউজ, কিন্তু এখন সেসব বৃষ্টিতে ভিজে পাতলা। তাঁতের ব্লাউজ ওর বক্ষ দেশের চামড়ার সাথে প্রায় চেপে গেছে। অবাধ্য প্রায় স্ট্রেপগুলো দৃশ্যমান। সমানে 3টে ছেলে ওর পাশে দাঁড়িয়ে ওর পাতলা কোমর আর ওর শরীরের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। নিজের ভিজে শাড়িটা টেনে টুনে ওর দেবভোগ্য শরীরটাকে ঢাকাঢুকি দেবার বৃথা প্রয়াসের মধ্যেই ছেলে 3টের কাছে ঘেঁষে আসে। দীপা বন্ধ একটা দোকানের সামনে ছোট্ট একটা ঝাঁপের নিচে দাঁড়িয়েছিল এবং সরতে চায়, কিন্তু ওইটুকু ঝাঁপের নিচে দীপা ও 3টি ছেলে দাঁড়ানোতে সরবার জায়গা প্রায় নেই। দীপা সরতে না পেরে নিজেকে গুটিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই দীপা অনুভব করে একটা ছেলে ওর মুখোমুখি দাঁড়ালো। পাশের ছেলেটির হাতটি ওর ভিজে পিঠে ঘুরছে। বাঁ দিক থেকে একটা হাত খোলা পেট ও নাভি বুলিয়ে চলেছে। ও কাতর হয়ে বলে, কি করছেন, ছাড়ুন। মুখোমুখি দাঁড়ানো ছেলেটা ওর শরীরটা জড়িয়ে ধরে বলে, ডার্লিং, বৃষ্টিতে ভিজে তুমি কাঁপছো, তাই একটু গরম করে দিচ্ছি। শুনশান রাস্তা, বৃষ্টির দাপটে জনশূন্য। দীপার শরীরের মধ্যে যেন হায়নার দাপাদাপি চলছে। অসহায় দীপা কেঁদে ফেলে বলে, প্লিজ ছেড়ে দিন আমায়। কিন্তু ওদের কাছে দীপার কান্নার কোনো ফল হয় না। এর মধ্যে একজন বলে, সোনামণি, পরীর থেকে নিয়ে যায়, চলো ওকে। এই শুনে দীপা চমকে ওঠে। বেশ বুঝতে পারে আজ এই 3টে জন্তু ওর সযত্নে লালিত শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। ও তখন মরিয়া হয়ে সামনের ছেলেটিকে এক ধাক্কা দিয়ে রাস্তার পরে ছুটতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেলে 3টেও ওর পিছু পিছু ধাওয়া করে। দীপা মরিয়া হয়ে ছুটছে ছুটছে, একটা 3 মাথা ছুটে পার হতে গিয়ে হঠাৎ একটা চলন্ত গাড়ির সামনে ধাক্কা খায়, ছিটকে পড়ে। গাড়িটাও সজোরে ব্রেক মারে এবং থেমে যায়। সৌম্যদর্শন ভদ্রলোক নেমে দীপার কাছে এসে ওকে তুলে ধরে ধমকে বলেন, এইভাবে কেউ মাঝ রাস্তায় ছোটে? দীপা হাঁপাতে হাঁপাতে বলে, ওই যে ওরা আমাকে ধরবে, প্লিজ বাঁচান আমাকে। ভদ্রলোক দীপার আঙুলের ইশারার দিকে তাকিয়ে দেখল 3টি চোয়ার ছেলে দূরে দাঁড়িয়ে দীপাকে আঙুল তুলে দেখিয়ে এগিয়ে আসছে। উনি তখন দীপার বগলের নিচে হাত দিয়ে ওকে নিজের গাড়িতে তুলে ড্রাইভারকে বলে, চলো কিষান,
গাড়িটা ওই ছেলে তিনটেকে এড়িয়ে সামনের দিকে ছুটে যায়। ভদ্রলোক দীপার দিকে তাকে জিজ্ঞেস করেন, কোথায় থাকো তুমি? কী নাম তোমার? দীপা এবার একটু স্বস্তি নিয়ে বলে, আমতলায় থাকি। আমি দীপা পাল, বীরপুর কলেজে 3rd ইয়ারে পড়ি। আমি নিখিল দত্ত, অ্যাডভোকেট, বনশ্রী আবাসনে থাকি। ওই ছেলেগুলোকে তুমি চেনো? দীপা তখনও ফুঁপিয়ে কাঁদছিল, তাই কেবল ঘাড় নেড়ে জানাই, না। নিখিল প্রশ্ন করে, বাড়িতে কে কে আছে? দীপা চোখ মুছে বলে, বাবা মা আর ছোট একটা ভাই। বাবা কি করেন? জিজ্ঞাসা করলে বলে, হাওড়ার একটা চটকলে কাজ করতেন। অ্যাক্সিডেন্ট হওয়াতে এখন বাড়ির সামনে একটা ছোট মুদির দোকান চালান। আর মা ব্লাউজ সেলাই করেন। ভাইটা ক্লাস 6-এ পড়ে। আবার ফুঁপিয়ে কেঁদে বলে, ওরা এইভাবে দেখলে কি ভাববে? নিখিল দীপার দিকে তাকিয়ে দেখেন, পড়ে যাবার সময় ওর শাড়ির অনেকটা ছিঁড়েছে, আর ব্লাউজের সামনে 3টে হুক ছিঁড়ে ওর কালো ব্রাটা দেখা যাচ্ছে। নিখিল বলে, তোমাকে এখন আমার বাড়ি নিয়ে যাব, তারপর ওখানে রেস্ট নিয়ে তোমার নতুন পোশাক কিনিয়ে বাড়ি পৌঁছে দেব। অবশ্য তোমার যদি আমাকে বিশ্বাস হয়। দীপা ঠোঁট কামড়ে ভাবে, এনাকে তো গত মাসে তার কলেজের ফাংশনে দেখেছিল। উনি যদিও ওকে চিনতে পারছেন না, কিন্তু ও পড়ে যাওয়ার পর যখন উনি নেমে ওকে এইভাবে রাস্তায় কেউ দৌড়ায় নাকি বলে বকছিল, তখন চিনেছে। তাই তখন বলে, আপনার বাড়িতে যেতে অসুবিধা নেই। নিখিল দত্ত ড্রাইভারকে তার বাড়িতেই যেতে বললেন। বনশ্রী আবাসনের গেট দিয়ে গাড়ি বিল্ডিং ডি নিচে এসে থামতে নিখিল দীপাকে নামিয়ে লিফটের দিকে হাঁটতে থাকেন। দীপা একটু খোঁড়াচ্ছে। নিখিল দেখেন ওর হাঁটুর কাছের শাড়িটা ছিঁড়ে তার ডান হাঁটুটা কেমন থেঁতলে আছে। নিখিল তখন দীপাকে ধরে আস্তে আস্তে লিফট অবধি নিয়ে যান। 10তলা লিফটে উঠলে নিখিল দীপার কাঁচ জড়িয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢোকেন। দীপা বেশ লেংচে লেংচে হাঁটছিল। নিখিল ওকে ড্রয়িং রুমে বসে ফার্স্ট এড এনে দীপার শাড়ি হাঁটু অবধি গোটাতে গেলে দীপা বলে, আমাকে দিন। নিখিল বলে, তুমি চুপটি করে বসো তো। এই বলে উনি দীপার শাড়ি কুটিয়ে হাঁটুর উপর তুলে দেন। ফর্সা নিটোল দীপার 2 পা। অবাক হয়ে দেখেন নিখিল। তারপর ধীরে ধীরে তুলোতে স্পিরিট নিয়ে থেঁতলে যাওয়া ডান হাঁটুর জমাট বেঁধে যাওয়া রক্ত পরিষ্কার করেন। তারপর মার্কুরি ক্রম লোশন লাগিয়ে একটা পেন কিলার এনে বলেন, এটা খাও। দীপা পেন কিলার ট্যাবলেটটা খেয়ে নিলে নিখিল ভিতরের রুম থেকে ওনার স্ত্রী অনিতার একটা ড্রেসিং গাউন ওর হাতে দিয়ে একটা অসহায় হাসি দিয়ে বলেন, আমার বিশেষ কোনো শাড়ি পেলাম না, আপাতত তুমি এটা ওই পাশের ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। দীপা ড্রেসিং গাউনটা হাতে নিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে নিখিলের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে, মাকে যে কি বলি। নিখিল বলে, বলো, বৃষ্টিতে বান্ধবীর বাড়িতে আটকে আছো। দীপা রিং করে মাকে বলে, মা, বৃষ্টিতে তপতির বাড়িতে আটকে আছি, আজ হয়তো ফিরতে পারবো না, তোমরা চিন্তা করো না। নিখিল বলে, যাও চেঞ্জ করে নাও। ও ঘর ছেড়ে নিজের রুমে গিয়ে পোশাক পাল্টে কফি বানায়। আজ অনিতা, সুজয়, ওর বউ ছেলে বাড়িতে ফিরবে না। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। ঘড়িতে দেখে বিকেল 5টা বাজে। ওই কফি নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে দীপা চওড়া সোফায় পা লম্বা করে শুয়ে আছে। নিখিল দেখেন অনিতার হাফ ড্রেসিং গাউনে দীপার হাঁটুর 4 আঙুল উপরে শেষ হয়েছে। নিখিল ওর সাইডের সোফায় বসে। সেন্টার টেবিলে কফি কেক রেখে দীপাকে ডাক দেয়। বিকেলের ধকলে ক্লান্ত দীপার একটু চোখ লেগে গিয়েছিল। নিখিলের ডাকে ধরপড় করে উঠতে গিয়ে হাঁটুতে টান পড়ে, পায়ের ব্যথায় আউচ করে ওঠে। নিখিল বলে, আস্তে দীপা, তুমি ওখানেই শুয়ে থাকো, কেক কফি খাও, আমি ট্রেটা এগিয়ে দিচ্ছি। দীপা সোফাতে পা লম্বা করেই
কেকটা নিয়ে কামড় বসায়। খুব খিদে পেয়েছে ওর। নিখিল ধীরে ধীরে কফি শেষ করে বলে, রাতে কি খাবে দীপা? দীপা একটা নিশ্চিত বিপদ থেকে নিখিলের সৌজন্যে পরিত্রাণ পেয়ে কিছুটা নিশ্চিন্ত বোধ করে বলে, চিকেন বিরিয়ানি। তারপর অপ্রস্তুত হয়ে গিয়ে বলে, না না, যাই হোক একটা হলেই হবে। নিখিল দীপাকে অপ্রস্তুত হতে দেখে এসে বলে, আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? আমারও আর চিকেন বিরিয়ানি আর চাপ খেতে মন করছে। দীপা হেসে বলে, আপনার বউ কোথায়? ও গিয়েছে ওর অসুস্থ বাবাকে দেখতে। ফোনে একটু আগে কথা হলো। ওদিকে বৃষ্টিতে জল জমে গাড়িটারি চলাচল বন্ধ হয়ে আছে, তাই ফিরতে পারবে না। তোমার কি ভয় করছে একলা আমার সাথে ফ্ল্যাটে থাকতে? দীপা তাড়াতাড়ি বলে, না না, বরং আপনার বউ থাকলে আমার অসুবিধে হতো। কি পরিচয় দিতেন আমার? নিখিল হেসে বলে, আরে না, তুমি আমার বউকে তাহলে চেনো না। খুবই লিবারেল মহিলা, আমোদপুর সেন্ট থমাস ডে স্কুলের ইংরেজি টিচার। দীপা বলে, তাই নাকি? হ্যাঁ, ও তাহলে কেঁদে কেটে অস্থির হতো। তারপর বলেন, ভিজে জামা কাপড়গুলো কোথায় রেখেছেন? দীপা বলে, বাথরুমেই ছেড়েছি, ধুতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, আমি ধুয়ে মেলে দিচ্ছি। এই না, আপনাকে আমার ব্রা প্যান্টি শাড়ি ধুতে হবে না। এই না না, ছাড়ুন। সোফা থেকে নামতে গিয়ে দীপা ব্যথায় কুঁকিয়ে ওঠে। নিখিল এগিয়ে এসে ওকে সোফায় শুইয়ে দিয়ে বলে, তুমি চুপচাপ শুয়ে থাকো, বুঝলে? আর তোমার শাড়ি জামা কাপড় ধুলে আমার জাত যাবে না। এই বলে নিখিল ওয়াশরুমে ঢুকে দেখে বালতিতে দীপার পোশাকগুলো রাখা। সে অন্য একটি বালতিতে জল ভরে দীপার পোশাক সব ধুয়ে বাইরে বেরিয়ে এলো করিডোরে মেলবেন বলে। দীপা নিখিলকে তার ব্রা প্যান্টি কাঁধে ঝুলিয়ে বেরোতে দেখে ভীষণই লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিতে দেখে নিখিল হেসে বলে, দেখো, তোমার শাড়ি কাপড় ধুয়ে আমার জাত যায়নি। দীপা কিছু না বলে মুখ টিপে হাসে। নিখিল দীপার জামা কাপড় মেলে ড্রয়িং রুমে ফিরে বলে, তুমি এবার একটু ঘুমাও, পেন কিলার খেয়েছো তো, ঘুমালে ব্যথাটা কমবে। এই বলে ড্রয়িং রুমে নাইট ল্যাম্প জেলে দরজাটা ভেজিয়ে নিজের রুমে গিয়ে প্যান্ট শার্ট পরে ড্রাইভারকে ফোন করে নিচে দাঁড়াতে বলে। ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটে ওঠেন। নিখিলের ড্রাইভারকে ছুটি দিয়ে গাড়িটা আমোদপুর স্টার মলে ঢোকে। নিখিল নেমে মলে একটি শাড়ির দোকানে ঢোকে, সেখানে শাড়ি কেনে। এরপর ব্লাউজের দোকানে ব্লাউজ, প্যান্টি, ব্রা সবই কেনে। এরপর নিখিল তার গাড়ি নিয়ে সোজা যায় একটি রেস্টুরেন্টে। এক পেক হুইস্কি নিয়ে বসে আর ওয়েটারকে বলে, দুটো চিকেন বিরিয়ানি, একটা চিকেন চাপ প্যাক করে দিতে। ঘণ্টাখানেকের মধ্যেই প্যাকেট এসে গেল। দাম মিটিয়ে যখন ফ্ল্যাটে ফেরত এলেন 8:30 বাজে। খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে দীপা জামা কাপড়ের প্যাকেটটা নিয়ে নিজের বেডরুমে ঢুকে খাটের পাশে রেখে পোশাক পাল্টে একটা সিল্কের হাউসকোট পরে ড্রয়িং রুমে ঢুকে নাইট ল্যাম্পের আলোয় দেখে দীপা পা ছড়িয়ে ঘুমোচ্ছে। ফলে ওর পরনের শর্ট ঝুলে ড্রেসিং গাউন সরে ওর কুমারী শরীর উন্মুক্ত হয়ে আছে। বুকের একটা পাশ থেকে পুরুষ্টু পাকা ডালিম ফল ড্রেসিং গাউনের ফাঁক গলে ঊর্ধ্বমুখী হয়ে আছে। কিছুক্ষণ এই কুমারী সৌন্দর্য দেখে নিখিল ভাবে, সত্যি এত সুন্দর ফিগার মেয়েদের তার বিপদ পদে পদে। নিখিল দুপুরের ঘটনা মনে করে ভাবে, যাই হোক, ওই ছেলেগুলোর একটা ব্যবস্থা তিনি মলে যাবার পথে আমোদপুর থানার পরিচিত ইন্সপেক্টর অভিরাজ মাহাতো আনঅফিসিয়ালি বিকেলে দীপার সাথে ঘটনাটা জানিয়ে দিয়েছেন। ইন্সপেক্টর মাহাতো তাকে প্রভাবশালী আইনজীবী বলেই জানে, তাই আনঅফিসিয়াল কমপ্লেন শুনে বলে,
হ্যাঁ স্যার, ওই 3টে ছেলেকে চিনি। ওরা এক উঠতি প্রমোটারের শাগরেদ। এর আগেও 2-1টা কেস এরকম করেছে শুনেছি, কিন্তু কিছু করা যাচ্ছে না। তবে আমরাও তককে তককে আছি, সুযোগ পেলেই হাতছাড়া করব না। নিখিল বলে, আরে তুমি আমার ঘরের লোক, ডোন্ট ওয়ারি। তা একদিন বাড়িতে এসো, তোমার বৌদি তো তোমার কথা জিজ্ঞেস করে মাথা খারাপ করে দেয়। ইন্সপেক্টর মাহাতো বলে, যাব দত্তদা, এখন একটু প্রেশারে আছি, বৌদিকে বলবেন আমি দেখা করব। নিখিল ওকে বলে থানা থেকে বেরিয়ে আসেন। ইন্সপেক্টর অভিরাজ মাহাতো মিসেস অনিতা দত্ত বৌদির সাথে মাস 3 আগে মন্দারমণি হোটেলে কাটানো রাতটার কথা ভেবে কামার্ত হয়ে ওঠে। উফ, অনিতা বৌদি তাকে কি অসাধারণ আনন্দ দিয়েছিলেন। তখন ওরা থাকতো চন্দ্রপুর। ওর ছেলের একটা মহিলাঘটিত কেস সাল্টে দিয়েই দত্ত পরিবার ও দত্ত বৌদির ঘনিষ্ঠতা অর্জন করে এবং সেই সম্পর্ক এখনও বজায় আছে। অভিরাজ ভাবে, আর একদিন দত্ত বৌদিকে চাকতে পেলে মন্দ হয় না। দীপাকে সোফায় অমন খোলামেলা দেখে নিখিলের মহারাজ মাথা তুলতে শুরু করে। নিজেকে সংযত রাখার যথেষ্ট প্রয়াস করে নিখিল, কিন্তু বর্ষণসিক্ত রাত, 2 পেগ হুইস্কি আর সোফাতে অর্ধনগ্ন এক তরুণী তাকে কামতাড়িত করে তোলে। কিন্তু পরক্ষণেই ভাবে, আজ এই মেয়েকেই সে উদ্ধার করে এনেছে, আর তার ফ্ল্যাটেই যদি সে এই ঘটনা ঘটায়, এই অসহায় মেয়েটির জন্য মোটেই ভালো হবে না। অ্যাডভোকেট নিখিল দত্ত যতই তার স্ত্রীকে নিয়ে গ্রুপ সেক্স পার্টি, কাপল চেঞ্জ সেক্স এনজয় করুন না কেন, রেপিস্ট হতে পারেন না। তাই তৎক্ষণাৎ ড্রয়িং রুম ছেড়ে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে দীপাকে ডাকতে থাকেন। বার্তিনিক ডাকার পর দীপা সাড়া দিলে নিখিল ঘরে ঢুকে দীপার অবস্থা লক্ষ্য করে ঘরের উজ্জ্বল আলোটা জেলে বলে, চলো, তোমার বিরিয়ানি রেডি, তুমি কি ডাইনিংয়ে হেঁটে যেতে পারবে? দীপা পা নামাতে কি ব্যথা অনুভব করলে নিখিল ওর কাছে এসে বলে, আমি কি তোমাকে কোলে তুলে নিয়ে যেতে পারি? দীপা হ্যাঁ বলতে নিখিল দীপাকে পাঁজা কোলে তুলে ডাইনিং টেবিলের চেয়ারে বসে দেয়। নিখিল হেসে বলে, তুমি বড্ড এলোমেলো কথা ভাবো দীপা। তারপর মাইক্রোওয়েভে গরম করে খাবার দুজনে প্লেটে বেড়ে নেয় এবং দীপার দিকে বেরিয়ে দিয়ে বলে, খাও। বিরিয়ানি খাওয়া দীপার খুব একটা হয় না। বাবার মুদির দোকান, মা ব্লাউজ সেলাই করে, 4টে পেট, বিরিয়ানির স্বপ্ন তার স্বপ্নই থেকে যায়। এদিকে নিখিল দত্তকে খুব ভালো মনের মানুষ বলে মনে হওয়াতে তাই প্রথমেই সে বিরিয়ানি ও চাপ খাবার ইচ্ছা জানিয়ে দেয়। নিখিল একটা লার্জ পেগ হুইস্কি নিজের প্লেটের পাশে নিয়ে বসতে দীপা বলে, গ্লাসে কি? নিখিল হুইস্কি বললে দীপা গ্লাসটা টেনে নিয়ে বড় একটা চুমুক দেয় তাতে। নিখিল তাই দেখে নিজের জন্য আর একটা বানিয়ে নিয়ে খেতে থাকে। দীপার গ্লাসটা শেষ দেখে ও আর একটা পেগ বানিয়ে দীপাকে দেয়। দীপার সাথে সাথে সেই গ্লাসটাও টেনে দেয়। নিখিল দীপার কাণ্ড দেখে অবাক হলেও মুখে কিছু বলে না, চুপচাপ নিজের খাবার ও ড্রিঙ্কসটা শেষ করে। দীপার বিরিয়ানি, চাপ, দ্বিতীয় ড্রিঙ্কস আগেই শেষ। নিখিল একটা বোল এগিয়ে বলে, হাত ধুয়ে নাও। দীপা বোলের উপর হাত রাখলে নিখিল বোতল থেকে জল ঢেলে দেয়, টাওয়াল এগিয়ে দেয়। তারপর বলে, চলো তোমাকে গেস্ট রুমে পৌঁছে দিয়ে আসি। দীপা 2 পেগ হুইস্কির প্রভাবে বেশ নেশারু বোধ করে। নিখিল ওকে আগের মতো পাঁজা করলে তুলে গেস্ট রুমে আগেই তৈরি করে যাওয়া বিছানায় শুয়ে বলে, এবার ঘুমাও, কাল দেখবে একদম ফিট। আমি পাশের রুমেই আছি, দরকারে ডেকো। দীপা বলে, আমি একটু বাথরুম করব। নিখিল তখন ওকে কোলে তুলে ওয়াশরুমে বসিয়ে দিয়ে বাইরে দাঁড়ালো। দীপার কাজ মিটলে ও ডাক শুনে ভিতরে ঢুকে দেখে দীপা বসা অবস্থায় আছে আর ওর পরনের ড্রেসিং গাউনটা কোমরে গোটানো। দীপার
গোল নিটোল ফর্সা সুন্দর শরীর দৃশ্যমান হয়ে আছে। নিখিল এই মেয়েটার এতটা কেয়ারলেসনেস দেখে নিজেকে যথেষ্ট সামলে ওকে কোলে করে এনে বিছানায় শুয়ে বেড সুইচ দেখিয়ে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে দরজাটা ভেজিয়ে একটা বড় করে শ্বাস ছাড়ে। উফ, মেয়েটা তার ভিতরের পশুটাকে বারবার জাগিয়ে তুলছিল। নিখিল নিজের রুমের দরজাটা খোলা রেখেই পোশাক পাল্টে শুয়ে পড়ে। ক্লান্তিতে কখন ঘুমিয়েছে বুঝতে পারেনি। হঠাৎই একটা গো গো আওয়াজ শুনে দীপার ঘর থেকে আওয়াজটা আসছে বুঝে খালি গায়ে লুঙ্গিটা কোনো রকমে বেঁধে ছুটে গেস্ট রুমে ঢুকি দেখে দীপা বোধহয় ঘুমের ঘোরেই খাটে বসে ছাড়ো ছাড়ো করে চেঁচাচ্ছে। ঘড়িতে তখন মাত্র রাত 11টা বাজে। নিখিল উপায়ন্তর না পেয়ে খাটে বসে ওকে জড়িয়ে ঝাঁকুনি দিয়ে বলে, এই দীপা, কি হলো? দীপা চোখ বড় বড় করে দেওয়ালের দিকে আঙুল তুলে বলে, বাঁচান, ওই যে ওরা আসছে। নিখিলকে জড়িয়ে ধরে দীপা। ও ছটপটানি ও এলোমেলো শরীর ঝাঁকানিতে পরনের ড্রেসিং গাউনের বাঁধা দড়িটা খুলে সামনের দিকটা পুরো দুপাশে খুলে উন্মুক্ত হয়ে গেছে। ফলে নিখিলকে জড়িয়ে ধরতেই ওর উরুষ্টু ডালিম জোড়া নিখিলের খোলা বুকে লেপটে যায়। নিখিলের শরীরে কারেন্ট বয়ে যায়। দীপা নিখিলকে জড়িয়ে ধরা অবস্থায় নাড়াচাড়া করতে থাকার ওর নিখিলের বুকে বারবার ঘষা লাগে ফল দুটো। নিখিলের সহনশীল সংযত থাকতে পারে না, সে ফুঁসে উঠে জানান দেয়। নিখিল দীপার মুখটা ধরে বলে, কেউ নেই সোনা, তুমি নিরাপদে আছো বলে দীপার ঠোঁটে চেপে চুমু খেতে আরম্ভ করে। দীপাও ধীরে ধীরে শান্ত হয়। নিখিলের চুমুর উত্তরে পাল্টা চুমু খেতে থাকে। নিখিল বোঝে এবং সে দেখে দীপা তখন কামার্ত হয়ে উঠেছে এবং নিখিলের সারা শরীর চুমুতে ভরিয়ে দিচ্ছে। নিখিল উঠতে গেলে দীপা তাকে উঠতে দেয় না। নিখিল বলে, তুমি বাচ্চা মেয়ে, তুমি নিতে পারবে না। দীপা বলে, খুব পারবো, আমাকে নিতেই হবে। আমার শরীর আজ অন্য কথা বলছে। আমি এই প্রথম সুখটা পেতে চাই। নিখিল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে দীপার দিকে, কিন্তু তার মনও খুশিতে ভরে ওঠে। দীপা হেসে বলে, পারবো, আর না পারলেও আমাকে নিতেই হবে, প্লিজ। অবশেষে নিখিল রাজি হয়। নিখিলের মতো এক অভিজ্ঞতা সম্পন্ন পুরুষের হাতে দীপা নিজেকে ধরা দিয়ে অনেক শান্ত হয়ে যায়। এরপর দুজনের দরজা বন্ধ হয়ে যায়। দীপা ও নিখিল একসাথে এক বিছানায় শুয়ে পড়ে। বাইরে থেকে কান পাতলে তাদের শীতকালের আওয়াজ শোনা যায়। গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি, নমস্কার।